যে শুনছেন, কে আপনি? কি হয়েছে আপনার? এমন করছেন কেন? এই যে অর্থ জ্ঞান হারানোর অবস্থায় রক্তাক্ত ছেলেটির সম্মুখে বসে পড়লো। এই নির্জন রাস্তায় মানুষের চিহ্ন মাত্র নেই, অথচ এই নির্জন রাস্তায় কপাল ফাটিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে যুবকটি। তাকে অনেক সাহায্য করতে চাইলো, হাঁটু গেড়ে লোকটার সামনে বসে পড়লো, আলতো হাতে লোকটির গালে নাড়াতে লাগলো। এই যে শুনছেন, এই যে ডাকতে ডাকতে তিনি নিজের বাসন্তী রঙা শাড়ির আঁচলটা দিয়ে তৎক্ষণাৎ অচেতন লোকটার কপাল চেপে ধরলো রক্ত পড়া বন্ধ করার জন্য। এই যে আমাকে শুনতে পাচ্ছেন? কে আপনি? এখানে এভাবে পড়ে আছেন কেন? আপনি কি একা? আপনার সাথে কি কেউ নেই? অনবরত ডাকতে লাগলো। এরপর লোকটি তাকানোর চেষ্টা করছে, হঠাৎই লাল হিজাবধারী ঝাপসা একটি মেয়ের মুখ দেখতে পায়। দুর্বলতার কারণে ঠিকমতো তাকাতেও পারছে না। আমার মিষ্টি প্রয়োজন, আমাকে কিছু মিষ্টি জাতীয় জিনিস দেন মিস। লোকটির অস্পষ্ট স্বরে কথা বলাতে বুঝতে পারে না এরকম সময় মিষ্টি কেন চাইছে। মিষ্টিতে আপনি কি করবেন? আপনার কপালের যা অবস্থা, আপনাকে এক্ষুনি ডক্টরের কাছে নিয়ে যেতে হবে ভাইয়া। আমার প্রেশার ফল করেছে মিস, সুগারের প্রয়োজন, মিষ্টির ব্যবস্থা করুন কুইক। চমকে উঠলো লোকটির কথায়। সুগারের সমস্যা তার বাবারও আছে, যার জন্য মাঝে মধ্যে মিষ্টির প্রয়োজন হয়। নিজের ব্যাগ থেকে একটি কিটক্যাট চকলেট নিয়ে আসে, চকলেটের ওপরে কাগজটা ছাড়িয়ে লোকটার মুখে তুলে দেয়। আজকে 16তম জন্মদিন ছিল। বড় ভাই জিওপের সাথে জন্মদিন উপলক্ষে ঢাকায় এসেছিল ঘুরতে। সারাদিন তারা অনেক আনন্দ করে, অবশ্য তার সাথে তার চাচাতো বোন জিমিনও ছিল। দিন শেষে সন্ধ্যা হওয়ার জন্য সবাই পুনরায় ব্রাহ্মণবাড়ির উদ্দেশ্যে ফিরে যাচ্ছিল, কিন্তু হঠাৎই রাস্তার মধ্যে টায়ার পাঞ্চার হয়, তেলও ফুরিয়ে যায়। এরপর যেও পাশেরই একটি হোটেল ভাড়া নেয়, একটা রুম নিজের জন্য, অন্য একটা রুম তে আর জিমিনের জন্য। সেখানকার লোকাল মার্কেটে ওরা কেনাকাটা করতে বের হয়, কিন্তু তে কিভাবে যেন ওদের কাছ থেকে ছুটে যায়। অচেনা এই লোকটির খপ্পরে পড়ে যায়। লোকটা চকলেট খাওয়ার পর বড় বড় নিঃশ্বাস ফেলে তের কোল ঘেঁষে শরীর ছেড়ে দেয়। এই যে ভাইয়া শুনছেন, আপনার ফোনটা দিন না, আমি বাসায় একটু ফোন করে বলে দিই আমরা বিপদে পড়েছি, আমাদের জন্য এখান থেকে নিয়ে যায়। আবহাওয়া তো ভালো না, যখন তখন তুফান আসতে পারে, একটু ফোনটা দিন না। কথাটা যেন লোকটির কান অব্দি পৌঁছালো না। দুর্বলতায় চোখ বন্ধ করে তের কোলে পড়ে আছে। তের প্রচন্ড কান্না পাচ্ছে, আচ্ছা মতন ফেসে গেছে সে। না নিজের একটা ফোন আছে, না লোকটা কিছু বলছে। এদিকে রাত হয়ে গেছে, আকাশের অবস্থাও বেশি ভালো না, যখন তখন বৃষ্টি হতে পারে। লোকটাকে নিয়ে রাস্তার মাঝ বরাবর বসে আছে। সে এখানকার তেমন কিছু চেনে না, তবে অচেনা লোকটিকে ছেড়ে সে গেল না। এই যে ভাইয়া, আমাকে শুনতে পাচ্ছেন? আপনার ফোনটা কোথায় বলুন না প্লিজ। দ্রুত কোনো সেফ জায়গায় চলুন মিস, নয়তো বিপদ আমাদের সন্নিকটে। এই এরিয়াটা ভালো না। মৃদু কণ্ঠে বলে লোকটাতে ভয়ে হাঁসফাঁস করছে, মনে কিছু সাহস ঢুকিয়ে অচেনা লোকটিকে ধরে ওঠাতে চাইল, কিন্তু বলিষ্ঠবান লোকটির ওজনের সাথে সে পেরে উঠলো না। সেই সাথে উঠতে গিয়ে নিজের পায়ের পাতা নিচে পড়ে শাড়ির কুচিগুলো। তখনই কুচিগুলো খুলে যেতে নাই, আটকে উঠলোতে বাম হাতে খুলে যাওয়া কুচিগুলো এলোমেলো ভাবে পুনরায় কোমরে গুজে দেয় সে। লোকটাকে দাঁড়া করাতে গিয়ে আরেক ঝামেলায় পড়ে গেল, যখন দেখলো হাইটে লোকটার কাঁধ পর্যন্ত। এত বড় একটি লোকটিকে কিভাবে কাঁধে ভর দিয়ে সামনের দিকে নিয়ে যাবে? এবার ভীষণ কান্না পাচ্ছে। লোকটা নিজের দুর্বলতায় ঠিকমতো দাঁড়াতে পারছে না বলে তের উপর ওজন ছেড়ে দেয় ধীরে ধীরে। এখন যদি কোনো নিরাপদ জায়গায় না যায় তাহলে তারা বিপদে পড়ে যাবে। লোকটার হাইট ওয়েট সামলাতে গিয়ে বারবার হোঁচট খেয়ে পড়ে যেতে নাই, আবার নিজের ব্যালেন্স সামলিয়ে দাঁড়িয়ে যায়। বেশ অনেকটা পথ এলোমেলো ভাবে হাঁটার পর দেখা মিলল এক অর্ধবয়স্ক লোকের সাথে। অনেক রিকোয়েস্ট করে, প্রথমে সাহায্য করতে না চাইলেও পরবর্তীতে রাজি হয়ে যায়। এরপর তের কাঁধ থেকে অচেতন লোকটিকে নিজের কাঁধে নিয়ে নেয়, সামনের দিকে হাঁটা শুরু করে। তের পেছন পেছন যাচ্ছে, কিন্তু সমস্যা হলো সেই অর্ধবয়স্ক লোকটার বাবাকে নিয়ে। সে মনে করছে তে আর সেই লোকটা বোধহয় প্রেম করছে। তারা হয়তো পরিবারের চাপে হোটেল রুমে পালিয়ে এসেছে, সেখান থেকে পুলিশের ধাওয়া খেয়ে এখানে পালিয়ে বেড়াচ্ছে তারা। বৃদ্ধ লোকটা থেকে নানা রকম বাজে কথা বলে। নিজের দিকে তাকিয়ে দেখে লোকটাকে নিয়ে টানাটানি করতে গিয়ে গায়ের শাড়িটা অগোছালো হয়ে গেছে, সাথে সাথে রক্তের দাগে ছড়িয়ে আছে। আসল কাহিনীতে সবাইকে বললেও কেউ বিশ্বাস করছে না। অবশেষে ঠিক করা হয় তের সাথে সে অচেতন ছেলেটির বিয়ে দেওয়া হবে। পরিস্থিতির ফ্যাসাদে পড়লে কিভাবে বাঁচবে সেতে জানে না, অতিরিক্ত ভয় পেয়ে কান্না করতে লাগলো সে। কাজী সাহেব অর্ধবেহুশ ছেলেটিকে কবুল বলতে বলল। ছেলেটি ওই অবস্থায় ঘোরের মধ্যে 3বার কবুল বলে ফেলে। কেউ এক প্রকার জোর করে কবুল বলতে বাধ্য করে। এভাবে ওদের বিয়েটা সম্পন্ন হয়ে যায়। নিজের নাম, বাবার নাম আর জায়গার নাম ব্রাহ্মণবাড়িয়া, এটুকুই বলল শুধু। এক একে সবাই রুম থেকে চলে যায়। রুমের মধ্যে শুধু থাকে টিয়া তার স্বামী। রাতের প্রায় শেষ প্রহর, হাতের মুঠোয় বাটন ফোনটি চেপে ধরে বিষণ্ণ হৃদয় নিয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে আছে তে। তার ছোট্ট মনের আকাশে ভীষণ মেঘ করেছে। সেই মেঘের বাদ ভাঙা বৃষ্টি হয়ে বারবার গাল গড়িয়ে ক্ষণে ক্ষণে পানি পড়ছে। অনবরত তার ভাইকে কল করছে আর চোখের পানি মুছছে। এই ফোনটি তাদের সেই বৃদ্ধ লোকটা দিয়েছে।
তের কান্নার বেগ বেড়ে যায়, কেঁদে উঠলো। বিছানায় শুয়ে থাকা স্বামীর দিকে তাকিয়ে। নাম ধাম কিছু পরিচয় জানে না, অথচ এই লোকটা নাকি তার স্বামী। ইতিমধ্যে এখান থেকে পালিয়ে যাওয়ার পায়তারা করলো। যাওয়ার আগে কি মনে করে স্বামী নামক অচেনা লোকটার সম্মুখে গিয়ে দাঁড়ালো। লোকটার কপালে মোটা ব্যান্ডেজ, একটু আগে ডাক্তার দিয়ে করানো হয়েছে এটা। মুঠো ফোনটার দিকে তাকিয়ে দেখে তখন ভোর 3:40 বাজে। হাঁসফাঁস করলো, লোকটাকে অসুস্থ অবস্থায় রেখে সে চলে যাবে। তখন অনবরত জিওপকে কল দিয়ে যাচ্ছে। 4:56 বাজে তখন জিওপ কল রিসিভ করে। জিওপের সাথে কথা বলে ছুটে পালিয়ে যায়। হাতে থাকা বাটন ফোনটা ছেলেটার মাথার কাছে রেখে যায় যদি তার সাহায্যে আসে। অচেতন স্বামীর ঘুম ভাঙে 7টার দিকে। মাথা চেপে ধরে বসতে তখনই সেখানে বৃদ্ধ লোকটা প্রবেশ করে। এ কি, মেয়েটা কোথায়? কোন মেয়ে? আমি এখানে কেন? আমাকে এখানে কে এনেছে? আমার ছেলে এনেছে। আর মেয়েটা কোথায়? তোমাকে যে রাতের বেলা এখানে নিয়ে এসেছিল। ছেলেটি কপাল কুঁচকে কিছু মনে করার চেষ্টা করছে। আসলে রাতের বেলা কি হয়েছিল কিছু মনে পড়ছে না তার। শুধু চোখের সামনে ভেসে উঠছে একটি ঝাপসা লাল হিজাবধারী মেয়ের মুখ। এরপর ছেলেটা মাথার কাছে পড়ে থাকা বাটন ফোনটা দিয়ে কাউকে মেসেজ করে। আপাতত আপনি কোন মেয়ের কথা বলছেন আমি বুঝতে পারছি না। সেই মেয়ে কোথায় আছে আমি সেটাও জানি না। আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ আপনাকে। জানো না মানে? মেয়েটা তোমার বউ। স্বামী হয়ে ওর খোঁজ নেওয়া কি তোমার দায়িত্ব নয়? মেয়েটা তো বেশ ছোট, তাই বলছি স্বামী হয়ে তার খেয়াল রাখা তোমার উচিত। জাঙ্কুক কপাল কুঁচকে নেয়। সে ভাবে বৃদ্ধ লোকটা হয়তো মেয়েটাকে তার সাথে দেখে ভেবেছে তার স্ত্রী। জাঙ্কুক ব্যাপারটা মাথায় নিল না, রুম থেকে চলে যেত না। তৎক্ষণাৎ বৃদ্ধ লোকটি জাঙ্কুককে আটকিয়ে পকেট থেকে দুজনের কাবিননামার একটি কাগজ তার হাতে ধরিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। কাগজটা দেখে যেন জাঙ্কুক আকাশ থেকে পড়লো, বরের জায়গায় তার নিজের সিগনেচার করা। এরপর সেই বউয়ের নামটা দেখে নিল, কিম তেহিয়াং। মেয়েটার হাতের লেখা খুবই আনাড়ি। জাঙ্কুক তৎক্ষণাৎ মনে মনে বেশ কয়েকবার নামটা আওড়ালো। জাঙ্কুক নিজের বউয়ের আনাড়ি হাতের লেখা দেখে কপালে ভাঁজ পড়ে। তাকে হয়তো কোনো নাবালিকা প্রাইমারি বাচ্চার সাথে বিয়ে দেওয়া হয়েছে। সদ্য বিয়ে করা বউয়ের সম্পর্কে কৌতূহল জানতে গিয়েও আকর্ষণ হারিয়ে ফেল জাঙ্কুক। আবেগী হয়ে গা ভাসাবার মানুষ সে নয়। তার বউ সম্পর্কে জানার কোনো রকম ইচ্ছে নেই তার। হাতের কাবিননামাটা দেখে আলি ভাবে সেখানেই ফেলে দিল। সাথে নেওয়ার প্রয়োজন বোধ করলো না। সেই তেহিয়াং নামের মেয়েটার কোনো খোঁজ করতে চাইলো। জাঙ্কুক এ ব্যাপারে কারো কাছে বলার প্রয়োজন মনে করেনি। এদিকে তে পরিবারের ভয়ে কাউকে কিছু বলেনি। তের জীবনে হঠাৎ আগন্তুকের আগমন ঘটেছিল 2017-তে। সেবার সে নবম শ্রেণীতে পড়তো, 10ম শ্রেণীতে উঠবে। সেবার নিজের জন্মদিনটা খুব ভালোভাবে উদযাপনের জন্য তারা ঢাকা গিয়েছিল। তখনই মূলত সে আগন্তুক লোকটার সাথে মিশে যায়। 17 সালে ওই ঘটনা ঘটে যাওয়ার পর বিগত 1 বছর 5 মাস পর আবারও তার জীবনে নতুন মোড় নেয়। এসএসসি পরীক্ষা সে ভালো রেজাল্ট করেই পাশ করে 19-এর দিকে কলেজে উঠে যায়। যেই কলেজে ভর্তি হতে চাপে তার পরিবার তাকে সেখানেই ভর্তি করে দেবে, কারণ তার সাথে তার চাচাতো বোন জিমিনও আছে। অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া হয় ওদের দুজনকে চট্টগ্রামে ভর্তি করানো হবে। মানে প্রথম থেকে ওদের জিওপের ফ্ল্যাটে থাকতে হবে, পরবর্তীতে হোস্টেলে ট্রান্সফার হবে। জিওপের ফ্ল্যাট থেকে তাদের কলেজ 10 থেকে 15 মিনিটের দূরত্বে। তাই রোজকার মতো জিওপ ওদেরকে কলেজে নামিয়ে দিয়ে নিচে ভার্সিটিতে যেত। জিওপ পড়াশোনার পাশাপাশি একটি কোচিং সেন্টারে পড়াতো। তেও বিকালে সেখানে পড়তো। সেই ছোট্টবেলা থেকে রাজনৈতিক বিষয়গুলোতে বেশ ইন্টারেস্টেড ছিল, যার জন্য সে মানবিক বিষয়ে পড়াশোনা করেছে। সবসময় তার ক্লাসমেট কাজিনদের জোর গলায় বলে বেড়াতো তার রাজনীতি খুব বেশি পছন্দ, নেতাদের ক্ষমতা তার পছন্দ। তার তো ভবিষ্যতে মন্ত্রী হওয়ার খুব ইচ্ছা আছে। শুনতে, তুই মন্ত্রী হলে আমাদের কি উপকার করবি সেটা আগে হিসাব নিকাশ কর। ফ্রিতে তো দোয়ার ভোট কোনোটাই দেওয়া যাবে না। তুই শুধু প্রত্যেককে একটা করে সরকারি চাকরি আর বিসিএস ক্যাডেট জামাই পাওয়াই দিস, ঠিক আছে? না রে দোস্ত, এর মন্ত্রী হওয়ার দোয়াটা তাড়াতাড়ি ক্যান্সেল কর। ওর মাথায় যা ঘিলু, দেখা যাবে ওর সামনে দিয়ে পাকিস্তানিরা এসে আমাদের দেশকে আবার দখল করে নিয়ে যাচ্ছে। ও কিচ্ছু করতে পারবে না। এভাবে তীর বান্ধবীরা বসে গল্প করছে আর তেকে নিয়ে হাসাহাসি করছিল। তে বিছানায় বসে পা দুলাতে দুলাতে ভাবতে লাগলো সেই লোকের কথা যার সাথে সেই রাতে তার বিয়ে হয়েছিল। এখন পর্যন্ত তার ফ্যামিলি সে বিয়ের কথা কেউ জানে না। বুক ভরে নিঃশ্বাস নিয়ে তাকালো যে মেয়ের দিকে। সেই মেয়েটা 1.5 ঘন্টা ধরে আয়নার সামনে বসে আছে, সাজাসাজি করছে, থামার কোনো নামই নেই। এই কপাল কুঁচকে নেয়। আজকে তাদের কলেজের নবীন বরণ অনুষ্ঠান। এদের ক্লাস শুরু হয়েছে আরো মাসখানেক আগে। শুধু অনুষ্ঠানটা একটু দেরিতে হচ্ছে বিশেষ কিছু অতিথিদের জন্য। এই অসভ্য মেয়ে, আমাকে বসিয়ে রেখে আর কত সাজবি? সামান্য একটা অনুষ্ঠানের জন্য এত সাজতে হয়? শুধু শুধু রাগ কেন করছিস? এই তো শেষ হয়ে গেছে, আর একটু। দেখ জিমিনা, এবার কিন্তু তুই বাড়াবাড়ি করছিস। এই শাড়ি পরে আমার প্রচন্ড গরম লাগছে। তুই কি এখন উঠবি নাকি তোকে ছেড়েই চলে যাব? এই তো শেষ, চল। এরপর টিয়ার জিমিনা সুন্দর করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে ওরা কলেজে পৌঁছে যায়। যেহেতু দেরিতে এসেছে তার জন্য তারা পিছনে সারিতে গিয়ে বসেছে। হঠাৎ এতে খেয়াল করলো অতিথিদের জাঁকজমকপূর্ণ বেশ কয়েকটা সাদা কালো গাড়ি। 3টা গাড়ি থেকে 3 জন লোক বেরিয়ে আসে। একজন বেশ বৃদ্ধ, পাঞ্জাবি পরিহিত, সাদা পাকা দাড়ি আর চুলে ভরপুর। দ্বিতীয় জন অর্ধবয়স্ক, বয়সটা 60 বছরের মতো হবে।
তৃতীয় জনকে চোখে লাগার মতো শতনারী রাতের স্বপ্ন হতে বাধ্য এই পুরুষ। এই বুঝি সেই পুরুষ যাকে নিয়ে 1 মাস ধরে গুঞ্জন শুনছিল কলেজের সিনিয়র আর ক্লাসমেট মেয়েদের মধ্যে। হতে পারে অস্বাভাবিক কিছু না, সুন্দর পুরুষদের নিয়ে মেয়েরা সুন্দর সুন্দর স্বপ্ন দেখবে, এটাই তো স্বাভাবিক। এরপর প্রিন্সিপাল স্যার সহ কয়েকজন স্যারে সেদের 3 জনকে ভেতরে নিয়ে যেতে থাকে। এই আমি ওয়াশরুমে যাবো, প্লিজ আমার সাথে চল না। কেমন লাগে? এই মাত্র আমরা বাসা থেকে আসলাম, তুই কি আজকে শপথ করেছিস আমাকে সাথে দিবি না? এমনিতেই তোর জন্য আজকে লেট হলো, আবারও বসতে না বসতে তোর ওয়াশরুম পেয়ে গেল। প্লিজ তে চল না, আসলে সাজুগুজু করায় ব্যস্ত ছিলাম যার জন্য ওয়াশরুমের কথা ভুলে গিয়েছিলাম, এখন বেশি ইমার্জেন্সি পেয়েছে, প্লিজ। তে আর কিছু বলে না, জিমিনের সাথে চলে যায়। ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে আছে, হাতে জিমিনের ব্যাগ। তখনই হন্তদন্ত পায়ে একটা টিচার ছুটে আসে। এই তুমি তো ইন্টার ফার্স্ট ইয়ারের মানবিক ডিপার্টমেন্টের স্টুডেন্ট তাই না? আচ্ছা শোনো, আমার হাতের ফাইলগুলো গিয়ে ফাউন্ডার স্যারের রুমে দিয়ে আসো, সোজা প্রিন্সিপাল স্যারের হাতে দিবা, বুঝছো? আর গিয়ে বলবা জয় মিস দিয়েছে, ঠিক আছে? চমকে উঠলো, ফাউন্ডার স্যারের রুমে যাবে মানে? সেখানে তো অতিথিরা সবাই আছে। এত বড় বড় মানুষের মাঝখানে এত ছোট মানুষ গিয়ে কি করবে? তার বুকের মধ্যে ডিপ ডিপ শব্দ করছে। আর কি করবে, ম্যামকে নাও করতে পারছে না। ধীরে ধীরে ফাউন্ডার স্যারের দরজায় কড়া নেড়ে অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করতে যায়। তখনই চোখে পড়লো বেশ কয়েকজন মানুষকে, বিশেষ করে অতিথি সবাই এখানেই বসে আছে। তার মানে তারা এখনো স্টেজে ওঠেনি। তে প্রথমবারের মতো ফাউন্ডারদের সরাসরি দেখলো। 3 জনই সাদা ধবধবে পাঞ্জাবি পরেছে। তে মনে মনে আওড়ালো, এরা কি নেতার বংশধর নাকি? হঠাৎ প্রিন্সিপালের ভরাট কণ্ঠে থমকে যায়। অ্যাকচুয়ালি স্যার, আমাকে জয় মিস পাঠিয়েছেন, এই ফাইলগুলো আপনাকে দিতে বলেছে। ও আচ্ছা, ফাইলগুলো তোমার পিছনে বসে থাকা স্যারকে দাও। সহজ সরল ভাবে পেছনে ঘুরছিল। তে সাহস নিয়ে ফাইলটা এগিয়ে দেয়। তখন ইয়ং লোকটাকে দেখে তার মুখটা থমকে যায়, বুকের মধ্যে থ মেরে বসে। শরীরের মধ্যে তৎক্ষণাৎ হাড় কাঁপানো বিদ্যুৎ বয়ে যায়, তার হাত দুটো থরথর করে কাঁপতে লাগলো। এই লোকটাকে সে কোথাও দেখেছে, তার পরিচিত কেউ, কিন্তু কোথায় দেখেছে তার সঠিক মনে পড়ছে না। এগুলো ভাবার মধ্যে লোকটা তার হাত থেকে কাগজগুলো নিয়ে নেয়। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। লোকটা কপাল কুঁচকে কাগজগুলো চেক করতে লাগে। কাগজে সমস্যা আছে, নেম প্লেসের জায়গাগুলোতে ভুল, আব্বুর নামের জায়গায় আমার নাম ব্যবহার করেছে, এগুলো তাড়াতাড়ি সংশোধন করার ব্যবস্থা করেন। কথাটা বলে কাগজগুলো আবারও তের হাতে দিয়ে দেয়। এরপর প্রিন্সিপাল স্যারের দিকে তাকায়। লোকটা এখন ওদিকে ভালো করে দেখেনি। তে হাবলার মতো তাকিয়ে আছে আর মনে করার চেষ্টা করছি এই লোকটাকে সে কোথায় দেখেছে। এই মেয়ের নাম কি তোমার? জি স্যার, আমার নাম কিম তেইয়ং। ও আচ্ছা, তে শোনো, এই ফাইলগুলো তোমার জয় মিসকে দিয়ে বলবা দ্রুত ভুলগুলো ঠিক করে আবার পাঠাতে। তে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে আর চোখে লোকটার দিকে তাকায়। লোকটার গম্ভীর অ্যাটিটিউড এতে অপমান বোধ করলো। কেন সে হ্যাংলার মতো বারবার লোকটার দিকে তাকাচ্ছিল এটাই বুঝতে পারছে না। তে তুমি কোন জেলার মেয়ে, চট্টগ্রামের নাকি অন্য জেলার? জি স্যার, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। বাবা, তুমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, দারুণ তো। আচ্ছা তে, তুমি ঝগড়া টগড়া কেমন পারো, তোমার দক্ষতা কেমন মারামারি নিয়ে? ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে বলে কথা, তোমাকে অবশ্যই এগুলো পারতে হবে, বুঝেছো? এই যে তোমার পেছনে আমার নাতিকে দেখছো, ও কিন্তু মারামারির মধ্যে বেশ পেটুক মানুষ, মুখ থেকে ওর হাত চলে বেশি। তুমি যদি হারাতে পারো ওকে, তাহলে বুঝবো তুমি সত্যি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে। কি পারবা তো? বৃদ্ধ লোকটি মজা করে। প্রিন্সিপাল সহ সবাই হেসে দেয়। তে প্রচন্ড অস্বস্তি পড়ে যায়, হাঁসফাঁস করতে লাগে। মাথা নত করে আর চোখে ওনার নাতির দিকে তাকায়। তে বোকার মতো মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে দেয়। সাবাস, এই না হলো ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে। তুমি অবশ্য। বৃদ্ধ লোকটাকে কিছু বলতে না দিয়ে পেছন থেকে তার নাতি গম্ভীর কণ্ঠে বলে, আউট, জাস্ট গেট আউট। চমকালো। লোকটা যে তাকে উদ্দেশ্য করে বলেছে সেটা বুঝতে পেরেছে, কিন্তু সে তো এখানে ইচ্ছে করে দাঁড়িয়ে থাকেনি, তাকে দাঁড়া করানো হয়েছে। জাঙ্কুক, বিহেভ ইয়োরসেলফ। এতক্ষণে বুঝতে পারলো লোকটার নাম জাঙ্কুক, বয়স্ক লোকটা তার দাদা ভাই। তবে সে বেশ শক্ত গলায় জাঙ্কুককে শাসাতে লাগলো। তে লজ্জায় চোখে পানি চলে আসার উপক্রম হলো। হেই গার্ল, আই সেড গেট আউট। তে আর দাঁড়ালো না অপমানে। বিনীত ভাবে প্রিন্সিপাল স্যারের কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতে নেয়, কিন্তু দরজা পর্যন্ত গিয়ে থমকে যায়, পেছন ঘুরে তাকায়। সাথে সাথে জাঙ্কুকের সাথে চোখাচোখি হয়ে যায়। উনি এখনো কপাল কুঁচকে তের দিকে তাকিয়ে আছে। সেখান থেকে বেরিয়ে জয় মিসকে কাগজপত্র বুঝিয়ে সে বোকার মতো চলে আসে নিজের ব্যাগ আর ফোন না নিয়ে। কাঠ ফাটা তপ্ত দুপুরে রোদের অতিষ্ঠ ধরনী প্রহর তাপে যখন সূর্যটা মাথার উপর থাকে, তখন মানুষের অবস্থা প্রায় সিদ্ধ আলোর মতো হয়ে যায়। মাঠে উপস্থিত প্রত্যেকটা ছাত্রছাত্রীর অবস্থা ঠিক একই মতো হয়েছে। প্রতিটা মানুষই কেমন ঘেমে টেমে একাকার হয়ে গেছে। ওদিকে স্টেজের উপর বিশেষ অতিথিদের জন্য যান্ত্রিক ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। সেখানে একপাশে বসেছে তে আর জিমিন, পাশেই বসেছে জিমিনের এক বান্ধবী ইরেনা। ইরেনা চট্টগ্রামের মেয়ে, তাই সেখানকার ভালো মানুষের খবর সে ভালোই জানে। ইরেনা জানালো জাঙ্কুকও নাকি চট্টগ্রামবাসী। জাঙ্কুকের বাপ দাদারা বংশগতভাবেই রাজনীতি করে। সে ব্রিটিশ আমল থেকে রাজনীতির খাতায় নাম তাদের। বর্তমানে এই জাঙ্কুকের কলেজের ফাংশনে অ্যাটেন্ড করার মূল উদ্দেশ্যই হলো ওনার বাপ দাদাকে রাজনৈতিক বিষয়ে সমর্থন করা। জাঙ্কুকের বাবা কিম নামজুন চট্টগ্রাম
বেগম সদরের মন্ত্রী, এখন জাতীয় সংসদ সদস্যের আসনপ্রাপ্ত নেতা হওয়ার জন্য সে তার বাবাকে নিয়ে চট্টগ্রামে থাকে। এদিকে জাঙ্কুক তার মায়ের সাথে ঢাকায় থাকে, বাবার সাথে দেখা করতে যেত, ভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে এভাবেই জড়িয়ে পড়ে সে। এদিকে জাঙ্কুক সত্যি অনেক দারুণ দেখতে, ফিদা হবার মতো সকল দিকই তার মধ্যে ছিল। জাঙ্কুক বর্তমানে বাবার পাশে বসে গম্ভীর মুখ নিয়ে তার দাদা ভাইয়ের ভাষণ শুনছে মনোযোগ দিয়ে। এই ব্যাপারটাও যেন চোখে লাগার মতো, ওনার গাম্ভীর্য, ওনার পার্সোনালিটি সবকিছুই মনোমুগ্ধকর। স্টেজের আশেপাশে অনেক মেয়েরা বিভিন্ন বাহানায় শুধু ওনার সাথে জুম করে ছবি তুলছে। এদিকে তে পেছনের সারিতে বসে শুধু হিসাব করছিল এই লোকটার কয়টা গার্লফ্রেন্ড থাকতে পারে। নিশ্চয়ই তার বস্তা ভরা গার্লফ্রেন্ড আছে। নেতারা কি আর ভালো চরিত্রের মানুষ হয় নাকি? তলে তলে যে কত খাঁচে পানি খায় এর কোনো হিসাব নেই। জাঙ্কুকের সাথে তের দ্বিতীয়বার দেখা হয় জয় মিসের অফিসে। বিকেল তখন 3টার ঘরে। সম্পূর্ণ অনুষ্ঠান শেষ হয়ে আছে। ম্যামের কাছে গিয়েছিল মূলত নিজের ব্যাগ আর জিওবের ফোন ফিরিয়ে আনার জন্য। এদিকে তের জন্য জিমিনা আর ইরেনা গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। তে দরজার বাইরে দাঁড়িয়ে মিসের কাছ থেকে পারমিশন নিয়ে ভেতরে ঢুকতে হতভম্ব হয়ে যায়, কারণ সেখানে আগে থেকে জাঙ্কুক বসে আছে। তে প্রচন্ড হাসফাস করছে। জাঙ্কুক ল্যাপটপে সম্মুখে বসে কিছু একটা দেখছে। পাশে আরেকটা লোক দাঁড়িয়ে তাকে কিছু জুম করে দেখাতে সাহায্য করছে। রুমে প্রবেশ করতে জাঙ্কুকের সাথে যা চোখাচোখি হয়ে যায়। তে আর চোখে এক পলকে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক এক পলক তের দিকে তাকিয়ে নিজের কাজে মনোযোগ দেয়। মিস, আমার ব্যাগ আর ফোনটা। তোমার ব্যাগ তো আমি টিচার্স রুমে রেখে এসেছি, অফিস সহকারীকে বলো দিয়ে দিবে। তে জড়তা নিয়ে সেখান থেকে চলে যেতে নেয়, তখনই পেছন থেকে জাঙ্কুকের কণ্ঠস্বর শুনতে পায়। আপনি খেয়েছেন? তে থমকে যায়। জাঙ্কুক তার খাওয়া দাওয়ার কথা জিজ্ঞাসা করছে। না স্যার, খাইনি। তের উত্তরের পরক্ষণে জয় মিস উত্তর দেয়, না স্যার, একটু পর খাবো। তে বুঝতে পারে সে ভুল জায়গায় উত্তর দিয়ে ফেলেছে। আসলে জাঙ্কুক তাকে নয়, জয় মিসকে কথাটা জিজ্ঞেস করেছিল। উফ, কি লজ্জা! বিভ্রান্তিকর লজ্জাজনক পরিস্থিতি কাকে বলে সেদিন তে হাড়ে হাড়ে টের পেয়েছে জাঙ্কুকের সামনে। আপাতত আপনার এখানকার কাজ শেষ ম্যাম, যান আপনি গিয়ে খেয়ে ফেরুন, বাকিটা ইয়োনো দেখে নিবে। জি স্যার, যাচ্ছি, কিন্তু আপনি এখন আসতে পারেন ম্যাডাম। জাঙ্কুকের অবাধ্য গলাতে চমকে উঠলো। তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে যায়। তার মানে জাঙ্কুক এতক্ষণ তের দিকে তাকিয়ে কথা বলছিল। জয় মিস চলে যায়। তে পেছন পেছন যেতে নিলে জাঙ্কুক তাকে থামিয়ে দেয়। তে এবার আর বোকার মতো দাঁড়ালো না, ভাবলো হয়তো কথাগুলো জয় মিসকে বলেছে। এবার জাঙ্কুক ধমকে সুরে বলে, এই মেয়ে, তোমাকে থাকতে বলেছি না, কোথায় যাচ্ছ তুমি? তে থমকে যায়। এই লোকটা তো সুবিধার নয়, একটু আগে অপমান করলে এখন শাসাচ্ছে। তে ভয়ে থমকে যায়। তার ভেতরে হৃৎপিণ্ডটা ধুপধাপ করে লাফাতে শুরু করে। জি, আমাকে বলছেন? ইয়েস, ইউ কাম হিয়ার, এদিকে আসো। এবার ছেড়ে রাখা শাড়ির আঁচলটা চেপে ধরলো। দু কদম এগিয়ে আসে। পেছনের সারিতে বসার মতো কি পড়াশোনায় পিছিয়ে আছেন নাকি? তে চমকে উঠলো। এত মানুষের ভিড়ে লোকটা তাকে লক্ষ্য করেছে। সে কোথায় বসেছিল? মিস অর মিসেস? জাঙ্কুকের কথায় প্রথমে বুঝতে না পেরে হুম বলে জিজ্ঞাসা করলো। বললাম ম্যারিড নাকি আনম্যারিড? জি, আমি আনম্যারিড। মানে সিঙ্গেল? তে মাথা নাড়িয়ে হুম বলে। জাঙ্কুক এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। পাশের লোকটাকে ডিঙিয়ে তে সামনে দাঁড়িয়ে পড়ে। আজকাল বিবাহিত অবিবাহিত মেয়েদের চেনার কোনো উপায় নেই, সবাইকে দেখতে একই রকম লাগে। এই জন্যই তো আজকালকার মেয়েগুলো সহজেই মিথ্যা বলে নিজেদেরকে সিঙ্গেল দাবি করতে পারে, তাই না? আপনি নিশ্চয়ই অবিবাহিত সিঙ্গেল নারী হবেন, আমি আপনাকে বিশ্বাস করেছি। তবে আমার একটি মিঙ্গেল প্রতারক এক বিবাহিত মহিলাকে চাই। আপনি তো সে নন, আপনাকে আমার প্রয়োজন নেই, আপনি আসুন। লোকটার কথাতে হা হয়ে গেল। সবগুলো কথা যেন মাথার উপর দিয়ে গেল। ছেলেরা সবসময় অবিবাহিত সিঙ্গেল মেয়েকে খোঁজে, আর এই লোকটা কিনা বিবাহিত মিঙ্গেল মেয়েকে খুঁজছে। নাম কি? জি, আপনার কি মনে হয় আমার নাম আপনার কাছে জানতে চাইবো? লোকটার তারাবাঁকা কথা তার একদম ভাল লাগে না, তাই চট করে মিথ্যা একটা নাম বলে দেয়। আমার নাম হচ্ছে মায়া। নামটা বলেতে ভয়ে ভয়ে জাঙ্কুকের দিকে তাকায়। মিথ্যা বলার অপরাধে যদি ধমক দেয়। কিছুক্ষণ আগে প্রিন্সিপাল রুমে তো তে নিজের নামটা বলেছিল, হয়তো লোকটা শুনতে পায়নি। নামটা সুন্দর, তবে আমার পছন্দ হয়নি। আউট। আবার অপমান। লোকটা কি আর কোনো কাজ নেই, শুধু আউট আউট বলে তাকে অপমান করে। তে মাথা নেড়ে রুম থেকে বেরিয়ে যেতে যায়। তখনই জাঙ্কুকের প্রশ্ন শুনতে পায়। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়ার সব মেয়েরা কি বেয়াদব, প্রতারক, পালাতক আর ঝগড়াটে হয়, নাকি ভালো মেয়েও পাওয়া যায় সেখানে? পেট ধৈর্য সীমা অতিক্রম করে ফেলা জাঙ্কুক তার প্রচন্ড রাগ উঠে গেছে। তার জেলাকে নিয়ে কেন এত উল্টাপাল্টা কথা হচ্ছে? তবে তে কিছুই বলে না, চুপচাপ হজম করে নেয়। তে হাতে প্রেমের চিঠি আর দুটো লাল গোলাপ নিয়ে হাঁটছে। এই তো একটু আগে এক সিনিয়র ভাইয়া তাকে দিয়েছে। অসভ্য মেয়ে, বলবি আমাকে কিছু? এসব কে দিয়েছে তোকে? আচ্ছা, তুই কি লুকিয়ে টুকিয়ে প্রেম করছিস নাকি? প্রেম
প্রেম করার ভাগ্য আমার নেই রে। আমার জন্য প্রেমটা হারাম হয়ে গেছে এক অচেনা হালাল পুরুষের জন্য। এইটুকু বলে থেমে গেল, কারণ আজ পর্যন্ত তার বিয়ের ব্যাপারটা লুকায়িত আছে। কি আবল তাবল বলছিস তুই? ঠিক করে বল এসব কে দিয়েছে? আরে বুঝিস না, আমাদের কোচিং এর একটা বড় ভাই আছে না, উনি আমাকে দিয়েছে, একটা মেয়েকে দিয়ে পাঠিয়ে দিল। আমি তাকে বের করার সময় দেখলাম। ওই লম্বা ছেলেটার কথা বলছিস? ও মাই গড, তুই কোচিং এর সবথেকে হ্যান্ডসাম ছেলেটা তোকে পছন্দ করেছে? রিয়েলি? কি রে, তুই কি ওনার প্রপোজ অ্যাকসেপ্ট করবি না? না, করব না, কারণ আমার ওনাকে একদম পছন্দ না। কি বলছিস? এত সুন্দর ছেলেকে তোর পছন্দ না? সুন্দর ছেলে বলেই না করছি। বেশি সুন্দর ছেলে পেলে আমার আবার হজম হয় না। সুন্দর ছেলে মানে সে নিজেকে আমার থেকে বেশি দামি মনে করবে। আমি তো আমার থেকে অসুন্দর ছেলেকে বিয়ে করব, তারা যেন নিজেকে নিয়ে অহংকার না করে, সারাদিন আমার কথা ভাবে, বউ বউ করে আমাকে শুধু ভালোবাসে, ব্যাস। ও আচ্ছা, এত গভীর চিন্তা ভাবনা তোর? ঠিক আছে, তার মানে তুই কালো, বেটে আর বয়স্ক ভুড়িওয়ালা লোককে বিয়ে করবি, তাই তো? তুই সুন্দরী বলে তোকে যাতে সারাদিন আদর করে, তাই তো? আচ্ছা, দোয়া করে দিলাম, যা। তোকে বলেছি আমি বেটে বয়স্ক ভুড়িওয়ালা লোককে বিয়ে করব। তুই জানিস আমার জামাই কত লম্বা? আমি তার কাঁধের সমান লম্বা, আর তার ইয়া বড় বডি। আসছে আমার জামাইকে ভুড়িওয়ালা বলতে। সো তোমার বদ তো আমার একটুও লাগবে না। আমার এত বড় জামাইকে বেটে বলতে আসছে, যা ফাজিল শালি। এটুকু বলি থমকে যাইতে, মুখ ফসকে তো সবটাই বলে দিল। এবার তোর মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। জিমিনের হাত থেকে বাঁচার জন্য দৌড়ানো শুরু করে। জিমিন ওর পেছন পেছন দৌড়াচ্ছে আর থেকে ডাকছে। তুই এতটাই ভয় পেয়েছিল, বর্তমান অবস্থার কথা ভুলে গেছে। হঠাৎই একটা লোকের উপর ধাক্কা খায়, দুজনে গড়াগড়ি করে রাস্তায় পড়ে যায়। তুই দৌড়াতে দৌড়াতে একটা লোকের পিঠের উপর পড়ে যায়। তোর হাতের মধ্যে ছিল অর্ধ খাওয়া আইসক্রিম। তুই নিজেকে বাঁচানোর জন্য লোকটা শার্টের কলার আঁকড়ে ধরতে চাইলো, কিন্তু হলো তো বিপরীত। লোকটার পিছনের কাপড় ছিঁড়ে ফিরে লোকটাকে নিয়ে ঠাস করে মাটিতে পড়ে গেল। তুই ও মাগো বলে চিৎকার করে ওঠে। তখনই পাশে তাকাতেই দেখে একটা আইফোন পরে গড়াগড়ি খাচ্ছে। তবে ফোনটার ডিসপ্লের যা অবস্থা, এই ফোন জীবনেও ঠিক হবে না। আহারে, এত দামি ফোনটা কি যে ভাঙছে আল্লাহই জানে। মানুষ বড়লোক হলে আর কি যে করবে, টাকার দাম নাই তাদের কাছে। এই কথাটা বলেই তে হাত বাড়িয়ে ফোনটা তুলতে গেল। তার হাত কোথাও আটকে গেছে। তে মাথা তুলে তাকালো, কিছু একটা দেখে তার চোখগুলো বড় বড় হয়ে গেল। এরপর ভাঙা ফোনটার দিকে তাকালো। আহা, যা বোঝা সে বুঝে গেছে। এই ফোন ভাঙার পেছনে তো সেই দায়ী। উফ, আমি যে কি করি না, ফোন ভাঙার আর মানুষ পেলাম না। কলেজের ভিপির ছেলে জাঙ্কুকের ফোনটা আমাকে ভাঙতে হলো। আজকে আমি শেষ রে বাবা। হেই, হোয়াট দ্য হেল? তের উপর থেকে দাঁড়াতে গিয়ে পাঞ্জাবিতে টান খেলো, কারণ তের হাতের মধ্যে পাঞ্জাবের একাংশ ছিঁড়ে আছে। তে আতঙ্কিত চোখে তাকিয়ে আছে, বুকের মধ্যে ধরফর করছে। এবার সত্যি সত্যি তার হাত পা ছিঁড়ে কান্না করতে ইচ্ছে করছে। অবশেষে থামিয়ে রাখতে পারলো না, কান্নাই করে দেয়। জাঙ্কুক উঠে দাঁড়াইতে কান্না করছিল আর হাতের ফাঁক দিয়ে জাঙ্কুককে দেখছিল। নাটক শেষ হলে উঠে দাঁড়ান, নয়তো গাড়ির চাকার সাথে বেঁধে সোজা থানায় নিয়ে যাব। এখানকার থানাও আমার আর পুলিশও আমার। শুধু আসামি হয়ে পচে মরতে হবে আপনাকে। সরি স্যার, অনেক বড় ভুল করে ফেলেছি, ক্ষমা করে দেন আমাকে, প্লিজ থানায় নিয়ে যাবেন না। তে আস্তে আস্তে উঠে দাঁড়ায়। জাঙ্কুক কোনো উত্তর দেয় না, কপাল কুঁচকে তাকিয়ে আছে। তে ভয়ে কাচুমাচু হয়ে এদিক ওদিক তাকাচ্ছে, পালাবার রাস্তা খুঁজছে সে। তখনই জাঙ্কুক ঝুঁকে মাটিতে পড়ে থাকা সেই লাভ লেটার আর গোলাপ ফুল তুলে নেয়। উল্টে পাল্টে খামটার গোলাপ ভালো করে দেখে নেয়। কপাল কুঁচকে প্রশ্ন করলো, লাভ লেটার? তীর গলা দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না, গলা ভীষণ ভাবে কাঁপছে। হঠাৎ করে বড্ড পানির তৃষ্ণা অনুভব করলো। তে বুঝলো সে ভয় পাচ্ছে না, লজ্জা পাচ্ছে। তে হাত বাড়িয়ে ছো মেরে চিঠিটা নিতে চায়, কিন্তু নিতে পারলো না, কারণ জাঙ্কুক তো এক ধাপ এগিয়ে আছে। চিঠিটা মাথার উপর তুলে ফেলে। এটা আমাকে দিয়ে দেন না প্লিজ। কেন দিব? এটা আমি রাস্তা থেকে পেয়েছি, তাহলে এটা আমার। কিন্তু ওটা তো আমার ছিল। আউট। এটুকু বলে গোলাপটা ড্রেনে ফেলে দেয়। চিঠিটাও দুমড়ে মুচড়ে ড্রেনে ফেলে দেয়। তের দিকে তাকায়। এই শেষ, নেক্সট টাইম আমার চোখের সামনে পড়ার নিষেধ। কথা আমার না হলে জীবনও শেষ। কি কথা বলছেন? যদি আবারও দেখা হয়ে যায় আমাদের? এরকম প্রশ্নে জাঙ্কুক 2 কদম এগিয়ে আসে। 2 আঙ্গুল বন্দুকের মতন করে তাক করলো গলার উপরে, থুতনির নিচে। আমার কথার অবাধ্য হলে গুলি যে কোথায় করব আমি নিজেও জানি না। আপনি আমার সাথে এরকম করছেন কেন? আমি তো ইচ্ছে করে আপনার ফোনটা ভাঙিনি, ভুল। আই সেড আউট। জাঙ্কুকের গম্ভীর কম্পেতে কেঁপে উঠলো। আবারও অপমান। সে তো এখন তার রুমে নাই, রাস্তায় দাঁড়িয়ে আছে। দেখুন, অপরিচিত মানুষের সাথে ভালো করে ব্যবহার করতে হয়। জ্ঞান দিতে বলেছি? আপনার শুকরিয়া আদায় করা দরকার। আপনি আমার পরিচিত কেউ নন, নয়তো যে ডানা মেলে রাস্তায় উঠছেন না, সেই ডানার পাখনা কবেই ছাঁটাই করে দিতাম। নাও আউট। লোকটার এরম নেচে যেতে সেটিয়ে গেল। কি সাংঘাতিক লোক রে বাবা! যেভাবে দৌড়ে এসেছিল সেইভাবে দৌড়ে সেখান থেকে চলে যায়।
দেখতেই যেতে জাঙ্কুক বিরক্তিকর চোখ তুলে তাকায় নিচে ভাঙা ফোনটার দিকে। জরুরি ভিত্তিতে তাকে চট্টগ্রাম যেতে হবে দাদা বাড়িতে, কিন্তু মাঝপথে তার টায়ার পাঞ্চার হয়ে যায়। বডিগার্ডকে পাঠিয়েছে টায়ার চেঞ্জ করার জন্য। সে দাঁড়িয়ে ফোনে গল্প করছিল। এমন সময় তের আগমন হয়, ফোনটা ভেঙে ফেলে। এমন না সে ফোন ভাঙার অপরাধে তার উপর রিয়েক্ট করতো না, অবশ্যই করতো, কিন্তু চোখের সামনে থেকে দেখে তার রিয়াকশনটা উল্টে যায়। এই মেয়েটাকে দেখলে কেন জানি তার বড্ড পরিচিত লাগে। হারিয়ে যাওয়া বউটার কথা মনে পড়ে যায়। সেদিন রাতে তো তার বউয়ের মুখটা ভালো করে দেখা হয়নি, ঝাপসা দেখেছিল, অতটা মনেও পড়ছে না স্পষ্ট। শুধু বউয়ের নাম আর তার বাড়ি যে ব্রাহ্মণ বাড়ি, এটুকুই তার মনে আছে। জাঙ্কুকের কেন জানি মনে হচ্ছে এই বেয়াদব মেয়েটাকে তার বউ হিসেবে পাওয়া দরকার ছিল। এই মেয়েটাকে অন্তত একটা থাপ্পড়ের জন্য তার বউ হওয়া দরকার ছিল। রাস্তায় কিনে প্রেমের চিঠি নিয়ে দৌড়াদৌড়ি করছে। জাঙ্কুকের মন চাচ্ছে এটাকে আস্তে আস্তে দম বের করে ফেলতে। জাঙ্কুকের ভাবনার মাঝে গাড়ি চলে আসে। ইয়োনো গাড়ি থেকে নেমে দ্রুত পায়ে দরজা খোলা দেয়। জাঙ্কুক গাড়িতে উঠে বসলো। গা এলিয়ে সিটে বসছি, তখন ইয়োনো তাকে প্রশ্ন করে, ভাই আপনার পাঞ্জাবি কি করেছিল? কিছুক্ষণ আগেও তো সেটা ভালো ছিল। ইয়োনো, তোর আমার অ্যাক্সিডেন্টের কথা মনে আছে 2017 সালে চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে নরসিংদী জেলায় যে অ্যাক্সিডেন্ট হয়েছিল? জি ভাই, আমার মনে আছে। বুঝলি ইয়োনো, আমার একটা বিয়ে হয়েছিল সেদিন রাতে। বলতে গেলে অনাকাঙ্ক্ষিত বিয়ে। আমাকে সাহায্য করা মেয়েটাই আমার বউ। অসুস্থতার জন্য বউটার ফেসটাও দেখতে পারিনি, নাম পরিচয় কিচ্ছু জানি না, শুধু বউটার কণ্ঠটা একটু করে মনে আছে। এখন তো মনে হচ্ছে তোর ভাবিকে একটু দেখার জন্য হলেও ওর খোঁজ করা দরকার, কি বলিস? যা তো তোর পলাতক ভাবির খোঁজ করতো, অনেক তো হলো তার লুকিয়ে লুকিয়ে বেড়ানো, না হয় স্বামীর মুখটা একটু দর্শন করুক। ইয়োনো অবাক হয়ে যায়, তার চোখ দুটো বড় বড় হয়ে যায়। জাঙ্কুক বিয়ে করেছে? কই, সে তো জানতো না, তাকে তো কখনো বলেনি। জাঙ্কুকের পরিবারে যদি কথাটা যায় না, তাহলে তোলপাড় শুরু হয়ে যাবে, সর্বনাশে শেষ থাকবে না। তাছাড়া জাঙ্কুকের মতো মানুষ নিজের বউয়ের মুখ দেখার জন্য এতদিন পর খোঁজ করবে, এটাও নয়। ইয়োনো জি ভাই বলে সম্মতি দিয়ে সামনে ঘুরে গেল। জাঙ্কুকে কিছু বলা আর প্রশ্ন করার কোনো সাহসই পেল না। ভয়ার্ত মুখে জড়সড় অবস্থায় কাচুমাচু হয়ে বসে আছে তারই ঠিক সামনে জিমিনা মাথা চেপে ধরে শক হয়ে বসে আছে। দুজনের গায়ে এখনো কলেজের ড্রেস জড়ানো। এখন 2টার কাছাকাছি বাজে। সকালে জাঙ্কুকের সামনে থেকে পালিয়ে কলেজে যেতে চেয়েছিল, কিন্তু জিমিনা তাকে যেতে দেয়নি, জোর করে বাসায় নিয়ে এসেছে। এক প্রকার ব্ল্যাকমেল করে বাসায় এনেছে। বলেছে যদি না আসে তাহলে সব কথা সে জিহব ভাইকে বলে দেবে। বাধ্য হয়ে বাসায় এসে পড়ে। জিমিনার মাথায় বিয়ের কথা শুনে যেন আকাশ ভেঙে পড়লো। বংশের মধ্যে আরো বড় ভাই বোন আছে, সবাইকে টপকে কিভাবে বিয়ে করে ফেললো এটা নিয়ে জিমিনা টেনশনে আছে। জিমিনার ভাবে বসে থাকাটা তের কাছে প্রথমে ভয় লাগলো, এখন বেশ বিরক্ত লাগছে। জিমিনা রে, এক জায়গায় বসে থাকতে থাকতে আমার কোমর ব্যথা করছে, তোরও নিশ্চয় করছে। একটা কাজ করি, চল দুজনে চেঞ্জ করে খাওয়া দাওয়া শেষ করে সেম এখানে এসেই দুঃখী দুঃখী পোজে নিয়ে বসি, শরীরে এনার্জিও পাবো, কি বলিস? তীর কথাটা শেষ হওয়ার আগে জিমিনা হামলে পড়লো তের উপরে। পাশ থেকে বালিশটা নিয়ে থেকে এলো পাথারে মারতে শুরু করে। আরে গর্ধপ, এত বড় কাণ্ড ঘটিয়ে তোর এখন খাওয়া দাওয়া করা লাগবে বুঝি? টেনশনে আমি মরে যাচ্ছি, আর তুই কি না? এবার নিজের উপর থেকে জিমিনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। রাগান্বিত দৃষ্টিতে জিমিনের দিকে তাকায়। হ্যাঁ অসভ্য মেয়ে, বালিশ চাপা দিয়ে আমার জামাইকে বিধবা বানানোর ষড়যন্ত্র করছিস তাই না? মরলে তো আমি মরবো, বউ হারালে আমার জামাই হারাবে, তোর কি? তুই তো আর কিছু হারাবি না। ও মা গো, এত বড় ষড়যন্ত্র! ভাগ্যিস আমার শরীরে শক্তি ছিল, তোকে সরিয়ে দিলাম, না হলে বেচারা আমার জামাই বউ দেখার আগে বিধবা হয়ে যেত। দেখতে উল্টাপাল্টা কথা বললে আমি গিয়ে জিহবের কাছে বিচার দেব, বলে দেব তুই চুরি করে বিয়ে করে আমাদের থেকে লুকিয়ে রেখেছিলি এতদিন। তারপর যে কি হবে ভেবে দেখেছিস? তোকে কে বাঁচাবে বড়দের হাত থেকে? তখন ডাকিস তোর ওই অচেনা নাম না জানা জামাইকে, সে বাঁচাবে তার বউকে সবার হাতের মার খাওয়া থেকে। আমি এখন গিয়ে সবাইকে বলে দেই, কি বলিস? এমন করিস না রে জিমিনা, তুই না আমার বোন হোস, বোন হয়ে শত্রুর মতো কাজ করবি আমার সাথে? অবশ্যই করব, 1000বার করব, কেন করব না? তুই বল, তোর কোনো আইডিয়া আছে কত বড় ঝামেলায় ফেসে গেছিস তুই? বিয়ে কি কোনো ছেলে খেলা নাকি? রাতের আধারে কাকে বিয়ে করেছিস? চোর ডাকাত নাকি ভালো মানুষ নাকি বিবাহিত, কিছু জানিস তুই? আবার বলছিস নাম ঠিকানা তো জানিস না, চেহারাও নাকি ভুলে গেছিস? এটা কোন ধরনের কথাতে? তুই জানিস এই বিয়ের জন্য তোকে কতটা সাফার করতে হবে? তুই সংসার করিসনি, বিয়েটা ইচ্ছে করে করিসনি, এটা কেউ দেখবে না, সবাই কিন্তু তোর দিকে আগুন তুলবে। তখন কি করবি? তুই আমাকে আগে জানাতি, যেমন চুপিসারে বিয়েটা হয়েছে আমরা চুপিসারে ডিভোর্সটাও করিয়ে নিতাম। তোর জীবনটা এখানেই আটকে গেছে। ওই লোকটাকে তালাক না দিয়ে তুই দ্বিতীয় বিয়ে করতে পারবি না। তুই যদি ভেবে থাকিস গোপন বিয়ের খবর তো কেউ জানে না, চুপিসারে দ্বিতীয় বিয়েটা করে ফেলি, তাহলে তুই ঘোর পাপ করবি।
প্রথম স্বামী থাকাকালীন দ্বিতীয় বিয়ে তো হবেই না, উল্টো জিনাকারী হবি তুই। জিমিনের এরকম দীর্ঘ কথায় দমে গেল তে। সত্যি বলতে এতটা গভীর করে সে ভাবেনি, তীর মাথায় কখনো আসেনি তাকে দ্বিতীয়বার বিয়ে করতে হবে। আম সরি জিমিনা, আমি ভুল করে ফেলেছি। আসলে তখন না এত কিছু মাথায় আসেনি। এখন বল আমরা কি করতে পারি? এখন আর কি বলবি, যা করার তো করেই ফেলেছিস। নিজের এত বড় বিপদ বাঁধিয়ে চুপ করে আছিস, পরিবারের বড়রা কি বলবে এটা ভেবে। অথচ তুই নিজের কত বড় ক্ষতি করেছিস এটা তুই জানিস? আচ্ছা বাদ দে, যা হওয়ার তো হয়ে গেছে। এখন আমাদের লোকটাকে খোঁজা দরকার। কিন্তু কেন? কেন মানে লোকটার সাথে তোর ডিভোর্স নিতে হবে না? নয়তো আমাদের পরিবার যখন তোর বিয়ের কথা বলবে অন্য কারোর সাথে, তখন কি করবি তুই? প্রথম স্বামীকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করা যাবে না, তাই ডিভোর্সটা মাস্ট বি, বুঝলি? আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা লোকটাকে কি করে খুঁজে বের করবো বলতো? তার নাম ঠিকানা তুই তো কিছুই জানিস না, তাকে দেখলেও তো চিনবি না তুই। এমন অবস্থায় লোকটাকে কি করে খুঁজে বের করিতে? মাথায় তো আমার কিচ্ছু আসছে না, তোর কিছু আসছে? না আমারও তো কিচ্ছু আসছে না। তা থাকবে কেন? তোর মাথায় আইডিয়া থাকলে তুই তো বুদ্ধিমতী হয়ে যাবি, তখন হবে আরেক সমস্যা। আরে রাগ করছিস কেন জিমিনা? আমার কাছে আইডিয়া না থাকলেও সানা মিনা ওদের কাছে ভালো আইডিয়া পাবে, চল। জিমিনা থমকে যায়। আসলে ওদের কাছে গেলে হয়তো অনেকটা উত্তর পাওয়া যাবে। তার মানে তুই তোর বিয়ের ব্যাপারটা ওদেরকেও জানাবি? হ্যাঁ জানাবো তো, সমস্যা কোথায়? দেখতে পরে কিন্তু ঝামেলায় পড়ে যাবে। আরে আরে কিচ্ছু হবে না, ওরা আমাদের বেস্ট ফ্রেন্ড না, কখনো কথা নাড়াচাড়াই করবে না। ওকে ঠিক আছে, চল গোসল করে রান্না করে নেই। কিছুক্ষণ পরে তো জিও ভাই খেতে আসবে, এখনো তো রান্না বান্না কিছুই হয়নি। বিকেলবেলা জিও ভাই চলে যেতে সবাইকে গ্রুপে কল দিয়ে আলাপ আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে।